রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে ৯ রঙের বাস, ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শেষ পর্যায়ে সড়কপথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ। চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপকর্ম করে আশ্রয় নেয় পাহাড়ের জঙ্গলে অতিষ্ঠ বাসিন্দারা। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক। বন্ধ নৌযান চলাচল, নিরাপদে আছেন সবাই। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাজপথে হাজারো তরুণ, কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃপ্ত স্লোগান। দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ার দিঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর, হামলা, যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, সবশেষ রংপুরে। 15টি জেলায় ভাঙচুর করা হয় 70টির মতো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসত ভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে 7 দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে যারা এবং এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। হামলা জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে এই দ্রুত এই দোষীদেরকে আগে বিচারের আওতায় আনবে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তো আমরা একটা বিচার চাই, আমরা যে এইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। স্বাধীনতার 50তম বছরে সাম্প্রদায়িকতার মূল উৎপাদন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 14 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। পরে সন্ধ্যায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি থেকে শাহবাগে এসে শেষ হয়। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিশিষ্টজনেরা। বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড় এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এই সময় বক্তারা পরিবার থেকেই অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। ধারাবাহিকভাবে কাজ করতে হবে যাতে সাম্প্রদায়িক অপশক্তি এদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলাদেশ আর সাম্প্রদায়িক দেশ হবে না, এর বিরুদ্ধে সারা বাংলাদেশ রুখিয়ে দাঁড়াও। এবং তার জন্য আমি আহ্বান করছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। সমাবেশ থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনে জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়। দলমত নির্বিশেষ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলেন আর গণতন্ত্রের কথাই বলেন, সমস্ত নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী
কর্তৃপক্ষের পাশে দাঁড়াতে না পারি, তবে মনে হয় আমাদের কথাই থেকে যাবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সহিংসতার বিচার, স্থানীয় প্রশাসনের গাফিলতি জবাবদিহিতে নিশ্চিত করা সহ 5 দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এছাড়া হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। যেটা কুমিল্লায় ঘটেছে, এটা নোয়াখালী যেগুলি ঘটেছে, হাজীগঞ্জে যেগুলি ঘটেছে, এগুলিকে এক সূত্রেই আমরা ধরে নিচ্ছি। আমরা সবগুলি কনফার্ম হয়ে আমরা একটু সময় চাচ্ছি, আমরা সময়ের মাধ্যমে এগুলি আমরা বের করব। আমরা এর মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা সুনিশ্চিত কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা, এইটা একটা উদ্দেশ্যমূলকভাবে সম্প্রীতি বিনষ্টের জন্য আমাদের সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা এবং এর পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আফজাল, আসলে আমরা সবাই আসলে খুবই বিষণ্ণ এবং মর্মাহত সাম্প্রতিক দিনগুলোতে যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে। সর্বশেষ গতকাল রাতে রংপুরে যে ঘটনাটি ঘটলো সে বিষয়ে আসলে পুরো জাতি একদম বাকরুদ্ধ। এখন কি অবস্থা রংপুরের? আসলে সর্বশেষ যে পরিস্থিতি, জাতিসংঘ বাংলাদেশকে আহ্বান জানিয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর সবশেষ যে পরিস্থিতি রংপুরের পীরগঞ্জের, আমি যদি একটু পীরগঞ্জের বিষয়গুলো দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাচ্ছি যে পীরগঞ্জের ঘটনায় 21টি বাড়ি একেবারেই আগুনে পুড়ে গেছে এবং 50টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে, গরু ছাগল সহ স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। আর 46 জনকে আটক করা হয়েছে, 2টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি কিছুক্ষণ আগেই করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হামলাকারী চিহ্নিত। কিন্তু আমরা গত 5 দিনে যদি 13ই অক্টোবর ধরি কুমিল্লার ঘটনায়, এরপরে এখন পর্যন্ত কুমিল্লা, নোয়াখালী এবং রংপুর এই 3টি ঘটনায় আমরা প্রায় 150 জনকে আটক করতে পেরেছি। কিন্তু কারা মন্দিরে হামলা চালিয়েছে, কারা আগুন দিয়েছে, কারা লুটপাট করেছে, এটি শুধুমাত্র বলা হচ্ছে যে চিহ্নিত করা হয়েছে, কিন্তু প্রকৃত আসামিদের এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা যায়নি বা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা যায়নি। এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। শুধু 3টি জায়গাতেই নয়, গত কয়েকদিনে 15টিরও বেশি জেলায় আসলে সহিংসতা হয়েছে, বেশ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে শুধুমাত্র কুমিল্লায় যিনি ভিডিওটি ছড়িয়েছিলেন তাকে আটক করা ছাড়া আসলে কি আর কোনো ধরনের আটক আসামি চিহ্নিত আছে কিনা? আসামি শুধুমাত্র বলা হচ্ছে সন্দেহভাজনকে আটক করা হয়েছে, কিন্তু সেই যে প্রকৃত অপরাধী সেটি কিন্তু উল্লেখ করতে পারেননি। প্রশাসন ব্যর্থ হয়েছেই বলবো, বিশেষজ্ঞরা কিন্তু সেটিই বলছেন। আর আজকে দিনভরই দেখেছেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই যে যারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করেছে বা হামলা চালিয়েছে তাদের জন্য 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে প্রকৃত দোষী তাদেরকে গ্রেফতারের জন্য। আমরা যদি তাদের 7 দফা দাবির বিষয়টি দেখি, প্রথম দফায় বলা হয়েছে যে যে সমস্ত মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংস্কার করতে বলা হয়েছে, ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, যারা আহত হয়েছেন দোষীদের শাস্তি নিশ্চিত করা, মন্দির ও বাসা বাড়িতে হামলাকারীদের আইন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এটি কিন্তু 7 দফা দাবি আজকে দেওয়া হয়েছে, যেটি শাহবাগে হয়েছে বিক্ষোভটি। আর সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠন, এটি তাদের দীর্ঘদিনের দাবি। হিন্দু কল্যাণ ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশন উন্নীত করা, এটিও দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন। জাতীয় বাজেটে সংখ্যালঘুদের জন্য জিডিপির 15% বরাদ্দ। এই যে দাবিগুলো, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও এই 7টি দাবির মধ্যে তাদের 4টিও কিন্তু রয়েছে। এই দাবিগুলো তারা জানিয়ে আসছেন এবং বলছেন যে 24 ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের যদি গ্রেফতার করা না হয় তারপরে আবারও তারা রাজপথে নামবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আফজাল, সেই দাবি দাওয়া তো স্বাধীনতার পর থেকেই দেখতে পাচ্ছি। 90 সালে 78 সালে যেখানে 14% হিন্দু জনগোষ্ঠী ছিল, 2011-তে সেটি 9%-এর কম। তাহলে এই যে এতগুলো বছর ধরে যে সহিংসতা চলছে, সাম্প্রদায়িক সহিংসতা চলছে, এ নিয়ে আসলে যারা কিনা প্রশাসনে কাজ করছেন, বিচার, ফৌজদারি অপরাধ যে হচ্ছে তার বিচার, সেটি আসলে কতটুকু হলো? কিন্তু সংক্ষেপে উত্তর দেব, যারা সংখ্যালঘু নিয়ে কাজ করেন, যারা নেতারা রয়েছেন, তারা বলছেন যে 25 থেকে 30% মামলা হয়, এর বাইরে কোনো মামলাই হয় না, আর তারা বিচার পান 5 থেকে 6%। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের সহিংসতার ঘটনায় কতটুকু আন্তরিকভাবে রাষ্ট্রপক্ষ বলেন, পুলিশ প্রশাসন বলেন কাজ করে, সেটি নিয়ে কিন্তু প্রশ্নই রয়েছে। আর আমরা গত কয়েকদিনের ঘটনায় দেখছি যে বারবারই পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে হামলা ঠেকাতে বলেন, বা হামলা পরবর্তী যে দোষীদের গ্রেফতার করা থেকে শুরু করে সব কিছু কিন্তুই ব্যর্থ হয়েছেন বলে দাবি করছেন বিশিষ্টজনরা।
তারা বলছেন যে জঙ্গি দমনে পুলিশ প্রশাসন যেমন আন্তরিকতা নিয়ে কাজ করে, এইসব হামলার ক্ষেত্রে ঠিক ততটা দেখা যায় না। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার করা, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। অষ্টমীর দিনে কুমিল্লায় শুরু, এর পরের কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৭০টি পূজা মণ্ডপে হামলা, অর্ধশতাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এসবের মাঝেই বিষণ্ণ বিসর্জন হয়েছে দেবী দুর্গার। প্রশাসনের নিষ্ক্রিয়তায় হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, বারবার কেন ব্যর্থ হচ্ছেন তারা? বিশিষ্টজনরা বলছেন, জঙ্গি দমনে সফল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ব্যর্থতা ভাবিয়ে তুলেছে তাদেরকেও। প্রশাসনের ভেতরে সাম্প্রদায়িক শক্তি খুঁজে বের করার পরামর্শ তাদের। জঙ্গি, তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে, তাহলে কেন এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? মানে তারা তাদের যোগ্যতার স্বাক্ষরটাকে রাখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আরো বেশি জিনিসটাকে পর্যালোচনা করতে হবে, রাষ্ট্রকে পর্যালোচনা করতে হবে। পুলিশ এবং র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তো আগে থেকে তথ্য থাকবে, তারা তো আগে থেকে প্রোটেকশনটা দেবে। এটা কেন ব্যর্থ হচ্ছে আমার জানা নাই। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে, আমরা তো প্রত্যাশা করব এটা তাদের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধটা করব এই দাঙ্গাবাজদের, নাহলে বাংলাদেশ বাঁচবে না। বিশিষ্টজনরা আরও জানান, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি মোকাবেলায় দরকার রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ। এক্ষেত্রেও রয়েছে ঘাটতি। অনেক আগে থেকে সুচিন্তিত পরিকল্পিতভাবে হচ্ছে, নলে এটা এত ছড়িয়ে ছিটে না। প্রশাসন অযোগ্য, ওরা অযোগ্য অথবা তারা এটার সাথে জড়িত। জনগণকে সচেতন করার জন্য রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যে উদ্যোগগুলি নেওয়া দরকার, সেই উদ্যোগে অনেক ঘাটতি আছে। যদিও বিশিষ্টজনরা মনে করেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে শতভাগ নির্মূল সম্ভব নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাফর, আফজাল, আপনি যেমনটি রিপোর্টটিতে বললেন যে প্রশাসনের ব্যর্থতার কথা বলছেন বিশিষ্টজনরা। প্রশাসন মানে কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, স্থানীয় সরকার, বিচার প্রশাসন সবাই এর অংশ। গত বছরে যে ফৌজদারি অপরাধগুলো হয়েছে, যদি ফৌজদারি আইনে এই বিচারগুলো শেষ করা যেত, তাহলে আসলে পরিস্থিতি কি দাঁড়াতো, কিংবা আসলে কেন হয় না ব্যাপারটা? যদি একটি উদাহরণ দিই, যে রামুতে ঘটনাটি ঘটেছিল 2012 সালে, আজকে প্রায় 9 বছর পার হয়ে গেছে। এই ঘটনায় 19টি মামলা হয়েছিল, কিন্তু বিচার কিন্তু এখনও শুরু হয়নি। এটি প্রমাণ যে আসলে কতটা আন্তরিকভাবে এই মামলাগুলো ফেস করা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কতটা আন্তরিকভাবে এই মামলাগুলো পরিচালনা করা হচ্ছে। এটি কিন্তু তার একটি চলন্ত উদাহরণ। আর 2016 সালে নাসিরনগরের ঘটনা ঘটেছিল, সেই মামলার তদন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত জানি যে শেষ হয়নি। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু আন্তরিকভাবে এই মামলাগুলো মোকাবিলা করা হচ্ছে। আমরা যদি 9 বছরের সহিংসতার যদি একটি তথ্য দেখাতে চাই, বেসরকারি মানবাধিকার সংস্থান আইন ও সালিশ কেন্দ্র তারা এই হিসাবটি দিয়েছে। তারা বলছেন যে এই 9 বছরে 2013 সাল থেকে এই ঘটনাটি তারা তুলে ধরেছেন। 2013 সাল থেকে বাংলাদেশে এই পর্যন্ত 3679টি ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক সহিংসতার, হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে 1559টি, প্রতিমা, পূজা মণ্ডপ, মন্দিরে ভাঙচুর, আগুন, এই ধরনের ঘটনা ঘটেছে 1678টি। এই ঘটনায় আহত হয়েছেন 862 জন, নিহত হয়েছেন 11 জন। এটি হচ্ছে একটি বেসরকারি মানবাধিকার সংগঠনের পরিসংখ্যান। আর হিন্দু মহাজোট বলেন, পূজা উদযাপন কমিটি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে তারা বলছেন এর হিসাবটা আরও বেশি। এই কারণটি বলছেন যে তারা বারবারই কিন্তু দাবি জানিয়েছেন যে সংখ্যালঘুদের যথেষ্ট নিরাপত্তা তারা পাচ্ছেন না, এটি কিন্তু দাবি করে আসছেন। কিন্তু বাংলাদেশ সাম্প্রদায়িকতায় কখনোই বিশ্বাস করে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, বাংলাদেশ চলতে চায়। কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যায়। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে প্রশাসন যদি তড়িৎ গতিতে শক্ত পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোলার বা ওঠার আমরা কোনো সাহস বা আমরা কিন্তু, আপনি যদি আমাদেরকে সেটাও একটু জানান যে ঘটনাগুলো ঘটেছে, এর বাস্তবায়নটা আসলে কতটুকু হয়েছে, কিংবা 2001 সালের হামলার পর কিন্তু একটা কমিশনের কথা হচ্ছিল, সেইটার আসলে কি অগ্রগতি হলো? 2001 সালের নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করা হয়েছিল, এটি নিয়ে হাইকোর্ট কিন্তু একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। একটি বেসরকারি মানবাধিকার সংগঠন তারা হাইকোর্টে রিট করেছিলেন, এবং এই রিট করার প্রেক্ষিতে 2009 সালে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন জেলা জজ শাহাবুদ্দিন কমিশনের, যাকে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দুদকের কমিশনারও ছিলেন। তার নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছিল, 3 সদস্যের কমিটিটি গঠন হয়েছিল 27 ডিসেম্বর 2009। এবং এই কমিটি যে রিপোর্ট দিয়েছে, রিপোর্টের মোট পৃষ্ঠা হচ্ছে 1078 পৃষ্ঠা। আর সহিংসতার ঘটনা তারা ওই সময় ঘটেছিল
প্রায় 18,000, অভিযোগ পেয়েছিলেন 5,571টি, তদন্ত হয়েছিল 3,625টি। আর এই হামলার ঘটনার সাথে জড়িত প্রমাণ পেয়েছিলেন 20,000-এরও বেশি। আর প্রতিবেদনটি 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছিল এবং এই কমিশন বেশ কিছু সুপারিশ কিন্তু সরকারকে দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে এই সুপারিশগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেটি হামলা বলেন, নির্যাতন বলেন, এটি কমে আসবে। কিন্তু আমরা এই বছরে এই সুপারিশ বাস্তবায়নের নজিরও দেখিনি এবং সুপারিশে কি বলেছেন সেটাও কিন্তু আমরা জানি না। অনেক ধন্যবাদ আব্দুল আপনাকে। আমাদেরও বিশ্বাস যে আমরা অবশ্যই এই সমস্ত হামলা বন্ধ করতে পারবো এবং সম্প্রীতি যে বাংলাদেশের স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন, জানাচ্ছিলেন যে সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে সেই বিষয়ে বিভিন্ন ঘটনা এবং এর প্রেক্ষিতে যে সমস্ত ঘটনা প্রবাহ আছে তার বিস্তারিত। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে একথা বলেন তিনি। এছাড়া আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। 1975 সালের 15ই আগস্ট মাত্র 11 বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সবার প্রিয় ছোট্ট রাসেলকেও ঘাতকের বুলেটে ঝাঁঝরা করে দেয়। মুহূর্তেই থেমে যায় ছোট্ট প্রাণের স্পন্দন। সেই রাসেল আজ বেঁচে থাকলে তার 58তম জন্মবার্ষিকী পালন করত। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতায় পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে ডিআরইউতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে সেই শক্তি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, 71-এর বর্বর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, সেই শক্তি সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, একই শক্তি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুর, কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এ সময় তিনি অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে। যারা কিছুই দেখেন না বলেন, তাদেরকে অনুরোধ জানাবো সরকার কি করেছে সেগুলো একটু খেয়াল রাখার জন্য। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইভালির গ্রাহকদের ক্ষতিপূরণের বিষয়ে 1 মাসের মধ্যে প্রতিবেদন। পরিচালনায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে হাইকোর্টের কমিটি গঠন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ করতে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের 58তম জন্মদিনের অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা। ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। এ সময় আবেগতাড়িত কণ্ঠে শেখ রাসেলের শৈশব ও নানা স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। 1964 সালের 18ই অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক সহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই
সে আমাদের সকলের চোখের মণি। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। পরে শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বারপ্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়ে চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি, আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। 4 লেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে, আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেট যদি না হয় লাইট লাগাইতে পারবো না। ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে, রোড ওপেন করতে গেলে তো সবই করতে হবে। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তের নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। কাল ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কোচ রাসেল ডমিঙ্গো। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে মাঝখানে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, গতকাল অপ্রত্যাশিত হারের পর বাংলাদেশ দলের মানসিক অবস্থা বেশ ভঙ্গুর ছিল। আজকে কি অবস্থা দেখলেন? যেটা বলছিলেন যে বাংলাদেশ দলের আসলে মানসিক অবস্থার কথা, বাংলাদেশ দলের কিন্তু স্বাভাবিকভাবেই মানসিক অবস্থা কিছুটা ডাউন হওয়ার কথা, কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটার, কোনো ভক্ত কেউই কিন্তু কখনোই প্রত্যাশা করেনি যে বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচে হারবে, এবং এখন একটা ডু অর ডাই সিচুয়েশন বাংলাদেশ দলের জন্য। ওমানের বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশকে জিততেই হবে। কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে প্রেস কনফারেন্সে কোচ রাসেল ডমিঙ্গো কথা বলেছে, সেখান থেকে বের হয়ে আমি ঠিক মাঠে বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলাম, বাংলাদেশ দলের অনুশীলন ক্যাপচার করছিলাম। সেই সময় একজন সিকিউরিটি গার্ড, যিনি আসলে ওমানের নাগরিক, তিনি দেখে আমাদের চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তিনি বলছিলেন যে বাংলাদেশকে কাল ওমান হারাবে এবং বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। মানে তারা আসলে এতটা আত্মবিশ্বাস। একই রকমভাবে আজ প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আপনার ওমানের যিনি এসেছিলেন তিনিও কিন্তু বলেছেন যে 5 বছর আগে ওমানকে বাংলাদেশ হারিয়েছিল, কিন্তু এখনকার ওমান কিন্তু সেই দলের মতো নেই। তারা অনেক বেটার একটা টিম এবং তারা স্কাই হাই একটা কনফিডেন্স নিয়ে এই ম্যাচে যাচ্ছে, কারণ প্রথম ম্যাচে তারা 10 উইকেটে জিতেছে। তারা নিজের হোম গ্রাউন্ডে খেলছে। তারা বাংলাদেশ বিপক্ষে এর গত 5 বছরে কোনো ম্যাচ না খেললেও এই পেছনে যে মাঠ দেখছেন, এই মাঠে কিন্তু তারা গত 2 বছরে প্রায় 50টার মতো ম্যাচ খেলেছে, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। এই মাঠ বাংলাদেশের যেরকম মিরপুর স্টেডিয়াম যতটা একদম হাতের মুঠোয় বা হাতের পাঁচ যেরকম চেনে, সেরকম ঠিক এই ওমানের আল আমিরাত স্টেডিয়াম কিন্তু ওমান দলের জন্য কিন্তু সেরকম পরিচিত। সো টাফ একটা ম্যাচ হবে বাংলাদেশের জন্য। তবে এর আগে বিসিবি সভাপতি আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশের এমন হার তিনি কোনোভাবেই মানতে পারছেন না, এবং একই সঙ্গে বলেছেন যে 3 সিনিয়র সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর ব্যাটিং নিয়ে কিন্তু তিনি আসলে কিছুটা হলো ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে তারা এত সিনিয়র 14-15 বছর ধরে খেলছেন, তারা কেন তাদের ম্যাচ সিচুয়েশন বুঝে কিন্তু তাদের আসলে ব্যাটিং অর্ডারটা সাজানো দরকার ছিল, সেটা তিনি বারবার বলেছেন। একই সঙ্গে বলেছেন যে তামিম ইকবালের কথা, এই ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল নেই। তিনি আজকে আরেকটা বিষয় খোলাসা করেছেন যে গণমাধ্যমে তামিম জানানোর আগেই কিন্তু তিনি নিজের ফেসবুকে জানিয়েছিলেন, তার আগেই কিন্তু আসলে তামিম ইকবাল বিসিবি সভাপতিকে জানিয়েছিলেন যে তিনি ওয়ার্ল্ড কাপে খেলবেন না। একই সঙ্গে আরও একজন ক্রিকেটার কিন্তু খেলতে চাচ্ছিলেন না কোনো, বাট শেষ মোমেন্টে আসলে তিনি ওয়ার্ল্ড কাপে আছেন। তিনি তার নামটা মেনশন করেননি, সিনিয়রদের একজন, সেটা
যেটা আমরা জানি সেটা আসলে কোন প্লেয়ার হতে পারে। তো সবকিছু মিলে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে একটা ডিসবিলিফ কাজ করছে যে বাংলাদেশ এমন একটা আসলে ম্যাচ হারবে এটা কেউ কখনো কল্পনা করেনি। একই সঙ্গে এই মন্তব্যগুলো যখন আমরা প্রেস কনফারেন্সে রাসেল ডমিঙ্গোকে বলেছি, তখন রাসেল ডমিঙ্গো কিন্তু বলেছেন যে মাঠের বাইরে কে কি মন্তব্য করছে এগুলো নিয়ে তিনি খুব একটা ভাবছেন না। তিনি সাকিব, মুশফিক এবং রিয়াদের উপর ভরসা রাখছেন। কালকের ম্যাচে বাংলাদেশ গত ম্যাচে যে ভুলগুলো করেছিল সেগুলো পুনরাবৃত্তি তিনি কথা দিয়েছেন। এবং আরেকটা বিষয় তিনি জানিয়েছেন, কালকের ম্যাচে কিন্তু নাইম শেখ ওপেনিং করবেন এবং গত 16টি ম্যাচে খেলার পরও তিনি গত ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছিল, তার কারণ ব্যাখ্যা করেছেন এবং এটাও জানিয়ে রেখেছেন নাইম শেখ আগামীকালকের ম্যাচে ওপেনিং করছেন। তো আমার কাছে মাস্কাটের আল আমিরাত স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ দল আগামীকাল ওমানের সঙ্গে খেলতে যাবে। তার আগে প্রি ম্যাচ কনফারেন্স এবং প্রেস কনফারেন্স এবং প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বাস রুট রেশনালাইজেশনের রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী 9 রঙের বাস চালাবে 22টি বেসরকারি কোম্পানি। 7335টি বাস দিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচল শুরু করবে সবুজ রঙের বাস, তার নকশার খসড়া তৈরি করা হচ্ছে। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার 3 বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বর্তমানে রাজধানীর 386টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9027টি। এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে 7335টি, রুট হবে 42টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক 1, 2, 3 নামে 3টি কোম্পানি আব্দুল্লাপুর ঝিলমিলের 4টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়েতপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ 1, 2, 3 নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আব্দুল্লাপুর 8টি রুটে। বেগুনি রঙের 3টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আব্দুল্লাপুর 6টি রুটে। নর্থ নামে থাকবে 2টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আব্দুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়েতপুরের 3টি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি, চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ, ঘাটারচর, কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট রেশনালাইজেশন। এই পাইলট প্রজেক্টটা করতে যেও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলো রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়ে মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস। তৈরি হবে বাস বে, যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট রেশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাঠ চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় 2 দিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক, কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার এবং স্পিড বোটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত। তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিড বোট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফে ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। আমাদের 3 দিন হচ্ছে, আমাদের থাকার কথা ছিল 1 দিন, ঠিক আছে। এখন মানে সব দিক দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে ব্যাপারটায় আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না। আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোট এখান থেকে ছাড়বে না।
আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা স্পিড বোট চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটকের সেন্ট মার্টিন দ্বীপ আটকা পড়ে আছে। তারা আমরা ওদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 11টি দাবি নিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর সঙ্গে বৈঠক করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সকালে বিএসসিএল ভবনে এ বৈঠক হয়। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএসসিএল এর চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়, টেলিভিশন মালিকদের পক্ষ থেকে 12টি দাবি জানানো হয়েছিল। আগেই একটি দাবি পূরণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী। এবং হয়তো কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত সরকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাননীয় চেয়ারম্যান অনেক বিষয়ে তিনি আমাদের সাথে একমত হয়েছেন। আমরা একটা চুক্তিতে যেতে চাই খুব শীঘ্রই, 15 দিনের মধ্যে কিছু বিষয় নিয়ে। আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল ওনার্স আমরা একসাথে কাজ করব, যেটা আমরা প্রথম থেকে শুরু করেছি। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম, এটা আমরা খুব শীঘ্রই বোর্ডে প্লেস করব। কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত সরকার কর্তৃক গৃহীত মতামত আপনাদেরকে জানাতে পারবো বলে আমি আশা করি। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কিভাবে ক্ষতিপূরণ পাবেন তা ঠিক করতে আগামী 1 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট জমা দেওয়া হবে। কমিটির প্রথম বৈঠক শেষে তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এদিকে ই ভ্যালি পরিচালনায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গল্প। দেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলো নৈরাজ্য এর মধ্যে পুরো খাতকেই করেছে প্রশ্নবিদ্ধ। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থতা, মূল্য তালিকা না দেখানো, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে সম্প্রতি 17টি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ই ভ্যালির শীর্ষ কর্মকর্তারা। গত 30 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও 2019 সাল পর্যন্ত রিপোর্ট জমা দিয়েছে ই ভ্যালি। প্রতিষ্ঠানটি পরিচালনায় এবার 5 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত। একজন প্রাক্তন বিচারপতি, 2 জন হচ্ছে গিয়ে সচিব মহোদয়, একজন চার্টার সেক্রেটারি আর আরেকজন জুরিস্ট। ইনারা 5 জন কালেকটিভলি একটি বোর্ড অফ ডাইরেক্টর ফর্ম করে তারা ই ভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কন্ট্রোল এবং ম্যানেজ করবেন। এদিকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম বৈঠক করেন মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির সদস্যরা। জানান আগামী 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। ক্ষতিগ্রস্তদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেজন্য কাজ করছে এই কমিটি। যারা ক্ষতিগ্রস্ত ভোক্তা হয়েছে তাদের স্বার্থ সুরক্ষা কিভাবে করা যায় সেটাও আমাদের করণীয় সম্পর্কে আমরা নির্ধারণ করে আমরা জানাবো। ভবিষ্যৎ পরিকল্পনাও আমরা তাদেরকে আমাদের ক্যাবিনেটে আমাদেরকে পাঠাতে হবে। মোট 8টি সুপারিশ প্রস্তুত করেছে কমিটি। এতে প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা টাকা উদ্ধারের পাশাপাশি ই কমার্স নীতিমালার বিভিন্ন বিষয় নিয়েও সুপারিশ করা হবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। এবং রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে 9 রঙের বাস। ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।